আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে কথা বলবো মাহফুজ আলাম, যিনি ছাত্র উপদেষ্টা ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা হিসাবেই তো আমরা জানতাম, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে স্বয়ং তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করায় দিয়েছিল। সেই মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পরে বাংলাদেশের মানুষের কাছে তাকে আলাদা রকম, এই যে জুলাই যে অভ্যুত্থান, সেটির আলাদা রকম এক ধরনের বুদ্ধিবৃত্তিক জায়গায় তাকে আ ছিল বলে সেটি বিশ্বাসে এবং আস্থায় নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে অনেক জল্পনা কল্পনার পর এই যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন যেটি হলো, তারপরে মাহফুজ আলম, সজীব আহমেদ, এই যে সজীব ভুইয়া, তাদেরকে নিয়ে অনেক চর্চা হয়েছে। তারা আসলে কোথায় যাবে, কোথায় কোন পার্টির সাথে যুক্ত হবে, এনসিপিতে যাচ্ছে, জামাতে যাচ্ছে নাকি বিএনপিতে যাচ্ছে, এইসব নিয়ে কিন্তু অনেকদিন চলছে। আমরা দেখছি সজীব ভুইয়া যিনি, সে অনেকদিন কিছুটা নীরব থাকলেও পরবর্তীতে এনসিপিতে যুক্ত হয়েছেন। কিন্তু মাহফুজ আলম সবসময় একটা সতর্ক অবস্থান রয়েছে এবং একটা, আমি বলব, ধূম্রজাল তৈরি করে রেখেছে বাংলাদেশের মানুষের কাছে। উনি স্পষ্ট করছেন না। উনি আসলে কি চান, উনি কার কিরকম বাংলাদেশ দেখতে চান, অথবা কিভাবে উনি বাংলাদেশকে কন্ট্রিবিউট করবেন। কিন্তু উনি এই পর্দার আড়ালে থেকে হঠাৎ বাংলাদেশে বিভিন্ন Facebook পোস্টের মাধ্যমে আবির্ভাব হন, এবং সেটি নিয়ে কিন্তু অনেক ধরনের বিতর্ক হয়। এর আগেও আপনারা দেখেছেন কয়েকবার উনার পোস্টকে ঘিরে বিতর্ক হয়েছে। বিশেষ করে এনসিপির যে সমস্ত তরুণ নেতারা আছে, নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যদের ব্যাপারে উনি কথা বলেছেন। এনসিপি যে সঠিক রাস্তায় থাকছে না, সে বিষয়ে উনি খোলামেলা কথা বলেছেন। সেগুলো নিয়ে বিতর্ক হতে হয়েছে। এনসিপির পক্ষ থেকেও তার বিরুদ্ধে কথা বলতে আমরা দেখেছি। এবং এই জামায়াতে ইসলামের পক্ষে তো বলছেনই। গতকালকের যে পোস্টটি আসছে সেটি কিন্তু অত্যন্ত বিতর্কিত আমি বলব, এবং আমি বলব যে একেবারে জামায়াত শিবিরের মুখোশ উনি খুলে দিয়েছেন। সমস্ত আট-ঘাট খুলে উনি জামায়াতের মুখোশ খুলে দিয়েছেন। সেইটার শিরোনামই হলো উনার ফেসবুকের, যে শিবিরের বট বাহিনী তার ফাঁসি চায়। কেন ফাঁসি চায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এবং চলুন আমি ১ম এ আপনাদেরকে সেই তার ইয়াতে কি আছে সেটি একটু দেখে নেই। আমি একটু শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই খবরটি, যে কি বলেছে মাহফুজ আলম তার পোস্টে, এটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ১ম এ। আমার মনে হয় আপনারা এটি দেখতে পাচ্ছেন। আমি একটু চেক করি। জি, আপনারা এটি দেখতে পাচ্ছেন। চলুন এটি পড়ি। উনি কি বলেছেন, যে শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন। যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন। মৃত্যু কামনা করছেন, একবার প্রতীকী জবাইও করেছেন। বুধবার দিবাগত রাত ২:৩০ টার দিকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সব দোষ মাহফুজ আলমের ইতিবৃত্ত শিরোনামে এক পোস্টে তিনি একথা বলেন। এই পোস্টে মাহফুজ আলম লেখেন, আমি আজ পর্যন্ত জুলাইয়ের পক্ষের কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি না। কিন্তু ব্যক্তি মাহফুজের বিরুদ্ধে হওয়া বিষোদাগার ৮০-৯০% ই জুলাইয়ের কথিত পক্ষের লোকদের, বিশেষ করে জামাত, শিবির, এনসিপি, উনি যা লিখেছেন উগ্রডানদের করা। লীগ আক্রমণের টাইম আর স্পেসই খুঁজে পাচ্ছে না। আর তথ্য মন্ত্রণালয়ের ৯ মাসের জন্য আমি যদি দোষী হলে আগে পরের ৯ মাসের উপদেষ্টারা কেন দায়মুক্ত? তারা যদি সদিচ্ছাবান হন, তাইলে মাহফুজ আলম গাদ্দার কেন? আদর্শিক জায়গা থেকে জাসির উগ্রটানের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। হ্যাঁ, কিন্তু জুলাইয়ের পক্ষের শক্তি কি শুধুই জামাত? ৭১ কে অস্বীকারের, অবনমনের, জাসির রাজনীতি নিয়ে যদি জামায়াতকে প্রশ্ন করা অপরাধ হয়, সে অপরাধ জুলাইয়ের কথিত পক্ষের লিবারেল, বাম, সেকুলারের বিরুদ্ধে প্রশ্ন তোলা ব্যক্তি ও প্রতিষ্ঠানও দায়ী হতে বাধ্য। কিন্তু সেরকম কিছু কি হয়েছে? জামাতের আদর্শিক বিরোধিতার সূত্রে যদি আমি বিভাজনের জন্য দায়ী হই, তাহলে এই বিভাজন এবং জুলাইকে জামায়াত শিবিরের একচ্ছত্র বয়ানের খপ্পর থেকে বাঁচানোর চেষ্টার জন্য আমি বিন্দুমাত্র বিচলিত নই।
কিন্তু আমি কখনোই শাহবাগের ফেসিবাদী জামাত শিবির বিদ্বেষী চিন্তাকে এন্ডোর্স করি নাই। তিনি আরো লিখেন, আমি কিছুদিন আগেও আহ্বান জানিয়েছি জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষ থেকে বের হয়ে আসতে। পলিসি মতাদর্শ নিয়ে তর্ক করার বদলে একজনকে ব্যক্তিকে টানা প্রায় ২ বছর জামাত শিবির এনসিপির উগ্র ডানপন্থীদের ব্যক্তি আক্রমণ কি ইঙ্গিত দেয়? গত ১ বছর তো জামায়াত শিবির এনসিপির উগ্র ডানদের নিয়ে তেমন কোনো বক্তব্যই দেয়নি। অন্তরীণ সরকারের আমলে জামায়াত শিবির বিরোধিতার জন্য সরকারের ভেতরে কোণঠাসা করা হয়েছে। আমি নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ করে গেছি। কিন্তু ব্যক্তি আক্রমণ ও গালিবাজির রাজনীতি কেন থামছে না? আমি গত ৬ মাস কোনো দায়িত্ব নেইনি, এমপিও হই নাই, নেতাও না। কিন্তু জামায়াত শিবির, এনসিপি উগ্রডানের নিশানা কেন ব্যক্তি মাহফুজ বারবার হচ্ছে? পুনশ্চ শিবিরের বট এবং অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসি দাবি তুলছেন, মৃত্যু কামনা করছেন, একবার প্রতীকী জবাইও করেছেন। হত্যাযোগ্য করার লেভেলে অনেক আগেই পার হয়েছে। এনসিপি উগ্রডানেরাও একই রকম বাসনা রাখে বলেও প্রতীয়মান হচ্ছে। গুরুতর অভিযোগ, প্রিয় দর্শক। আপনারা এই বিষয়টি যেটি দেখলেন মাহফুজ আলমের পোস্ট থেকে আমরা যেটা পেলাম, কয়েকটি বিষয়ে একবারেই গুরুতর অভিযোগ করেছেন। একটি হলো যে তাকে যে দায়ী করা হচ্ছে তাহলে তার আগের এবং পরের যারা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছে অর্থাৎ নাহিদুল ইসলামকে উনি ইঙ্গিত করেছেন সে কেন দায় নিবে না এবং তার উপদেষ্টাকালীন সময়ে সে কিভাবে তথ্য মন্ত্রণালয় চালিয়েছে সেই ব্যাপারে কোনো কথা বলা হচ্ছে না, এই ব্যাপারে বলছেন। আরেকটি বিষয় যেটি বললেন মাহফুজ আলম, যেটি একেবারেই নতুন বাংলাদেশের মানুষের কাছে, সেটি হলো জামায়াত শিবির এবং এনসিপির উগ্রবাদীদের চাপে অন্তর্বর্তীকালীন সরকারেও তাকে কোণঠাসা করে রাখা হয়েছিল। এটি আসলে বাংলাদেশের মানুষ এভাবে বিশ্বাস করবে কিনা জানি না। তবে এখন এই মাহফুজ আলম সেই সত্যিগুলা আসলেও প্রকাশ করছে ধীরে, ধীরে। এখন সাধারণ মানুষের যে আস্তে, আস্তে উপলব্ধিতে এসছে যে অন্তর্বর্তীকালীন সরকার পুরোটাই আসলেও উগ্রবাদীদের খপ্পরে পড়ে গিয়েছিল। যে কারণে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ধরনের মবকে কন্ট্রোল করতে পারেনি কিংবা মবকে কন্ট্রোল করার কোনো বাসনাই পোষণ করতে পারেনি বা চেষ্টাও করতে পারেনি, সেটি কিন্তু এখন স্পষ্ট হচ্ছে। এবং স্বয়ং মাহফুজ আলম যখন বলেন যে জামায়াত শিবির এবং এনসিপি উগ্রবাদের চাপে সে সরকারে কোণঠাসা ছিলেন এবং সেই জায়গাটাই আরো মারাত্মকভাবে অভিযোগ করেছে তার জীবন বাঁচানোর জন্য। অর্থাৎ উনি যদি সেই জায়গাটায় কোণঠাসা না থাকতেন, প্রতিবাদ করতেন এবং সে যদি সোচ্চার থাকতেন তার কাজে এবং যেটি তিনি চান পুরো বাংলাদেশকে যে রাজনৈতিক মাত্রায় দেখতে চান সেটি তাহলে তার জীবন সংজ্ঞাও ছিল। এটি আসলেও মারাত্মক। প্রিয় দর্শক, আপনাদের কাছেও অনুরোধ থাকলো যে এরকম যখন অবস্থা হয় তারপরেও কি আমাদের বুঝতে কোনো রকম বাকি থাকে কিনা যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়টায় কি হয়েছে বাংলাদেশে এবং বর্তমান যে তারেক রহমান সরকার কতটা বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে সমস্ত উগ্রবাদীদের ডালপালা গজিয়েছে, তারা রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায়িত হয়েছে এবং সরকারের ভেতরে, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের খপ্পর থেকে কি তারেক রহমানের সরকার বেরোতে পারবে কিনা? বাংলাদেশের গণতন্ত্র মুক্ত পাবে কিনা? মাহফুজ আলম বারবার ক্লিয়ার করার চেষ্টা করেছে উনি জুলাই যোদ্ধাদের ব্যাপারে ব্যক্তিগতভাবে কোনো ধরনের আক্রোশ খুব কখনো জানায়নি। কোনো ভাঙন তৈরি হোক সেটাও সে চায় না, চায়নি। কিন্তু খুব স্পষ্টভাবেই বলার চেষ্টা করেছে যে জামায়াত শিবিরের বট অ্যাক্টিভিস্ট সহ এনসিপির মধ্যে যে উগ্রবাদীদের ভর করা হয়েছে তারা আসলে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের যে চেতনা কিংবা এই যে ৫ই আগস্টের যে মানুষের সাধারণ মানুষের যে অভিব্যক্তি এবং বাসনা এবং প্রত্যাশা সেটিকে আসলে ম্লান করে দিচ্ছে। আমি জানি না বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কোন দিকে যাবে, তবে এই মাহফুজ আলমের যে আজকের
পোস্ট অর্থাৎ গতকালকেও রাতের বেলা উনি প্রকাশ করলেন, সেটি একেবারেই গুরুতর। এই বিষয়গুলোতে বর্তমান সরকার সহ অ সংশ্লিষ্ট সকলকে আসলেও খতিয়ে দেখা দরকার যে কিভাবে উগ্রবাদীরা এনসিপির ভেতরে এবং জামায়াত শিবিরের নাম করে যে ধরনের প্রপাগান্ডা থেকে শুরু করে মানুষকে হত্যাযজ্ঞ করে তোলার চেষ্টা করছে এবং মানুষের প্রাণ সংখ্যা যে এটি মেনে নেওয়া যায় সরকারের ভেতরে যারা বাংলাদেশকে সংস্কারের জন্য কাজ করছিল, বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য যাদের উপর দায়িত্ব ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তাদের ভেতরের উপদেষ্টাও জীবন সংজ্ঞা বা জীবন বাঁচানোর জন্য কোণঠাসা হয়ে চুপ করে থাকতে হয়। এই অভিযোগ আসলেও নেওয়া যায় না এবং আমার মনে হয় মাহফুজ আলমকেও আরো খোলামেলাভাবে কথা বলা দরকার। কি হয়েছিল? কারা তাকে হুমকি দিয়েছিল? কি কারণে উনি জীবন সংজ্ঞা দেখলেন এবং তারা যে সাধারণ এই যে জামায়াত শিবিরের উগ্র কিংবা আইনসিপির উগ্র ডানপন্থী বট বাহিনীর আ মা ভয়ে যখন নিজের জীবন নের ভয়ে বাংলাদেশের স্বার্থকে বিলিয়ে দিতে পারে, তারা আসলেও বাংলাদেশের সামগ্রিক আ সার্বভৌমত্ব থেকে শুরু করে যে বিষয়গুলোর উপর খুব চিল্লাচিল্লি করা হয়, সেগুলোকে তাদের হাতে নিরাপদ কিনা? এই ব্যাপারে প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত দিবেন। আমি শুধু আপনাদের সাথে শেয়ার করলাম যে কি হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের রাজনীতি কোন দিকে, যে প্রত্যাশা আমরা দেখেছিলাম, যে স্বপ্ন আমাদের জেগেছিল সেগুলো কি আসলেও অঙ্কুরেই নষ্ট হয়ে গেল কিনা কিংবা মরে গেল কিনা? সুপ্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।